বাঁচাও বাঁচাও আমাকে, আমি মরে যাও, সরে যাও সরে যাও। যদি তুমি একে কাবু করতে পারো তবে আমি তোমাকে 10 কোটি দেব। আমি পারবো। সকাল থেকেই রূপগঞ্জ গ্রামে এক অদ্ভুত চাঞ্চল্য ছিল। সাধারণ দিনে যে চত্বর খালি পড়ে থাকত, আজ সেখানে পা রাখার জায়গা ছিল না। ঢোল বাজছিল, লাউডস্পিকারে আওয়াজ শোনা যাচ্ছিল এবং দূর দূরান্ত থেকে মানুষ জড়ো হচ্ছিল। কারণ পরিষ্কার ছিল, গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি চৌধুরী সাহেবের সেই ষাঁড় যাকে আজ পর্যন্ত কেউ কাবু করতে পারেনি। ষাঁড়টি কোনো সাধারণ পশু ছিল না, কালো, উঁচু এবং বিশাল শরীরের। তার ঘাড় এত মোটা ছিল যে দড়িও ছোট মনে হতো। চোখে ছিল এক অদ্ভুত আগুন। বলা হতো সে ইতিপূর্বে দুজনকে গুরুতর আহত করেছে। মালিকের ঘোষণা ছিল, যে এই ষাঁড়কে কাবু করবে সে বিশাল অঙ্কের পুরস্কার পাবে। টাকার পরিমাণ শুনে উপস্থিত মানুষের চোখ চকচক করে উঠেছিল। ভিড়ের এক কোণে একটি ছেলে দাঁড়িয়েছিল, বয়স প্রায় 15 বছর। নাম ছিল সাগর। কাঁধে একটি চটের বস্তা ঝুলছিল, হাতে তার একটি লোহার আঁকশি। সকাল থেকে সে পথে পথে ফেলে দেওয়া জিনিস ও প্লাস্টিক কুড়াচ্ছিল। যেখানে লোকজনের প্রবল শোরগোল দেখল, সেখানেই সে কৌতূহলী হয়ে দাঁড়িয়ে পড়ল। তবে সাগরের নজর উন্মুক্ত ষাঁড়ের দিকে ছিল না, তার নজর ছিল সেই বড় ব্যানারটির দিকে যেখানে পুরস্কারের প্রতিশ্রুতির কথা লেখা ছিল। সাগরের মাথায় তখন কেবল একটিই মুখ ঘুরপাক খাচ্ছিল, তার জন্মদাত্রী মা। অত্যন্ত দুর্বল, ফ্যাকাশে হয়ে যাওয়া এবং অনবরত কাশতে থাকা মা গত কয়েক মাস ধরে মরণ ব্যাধিতে অসুস্থ। ওষুধ কেনা অসম্পূর্ণ রয়ে গেছে, অভাবের সংসারে চিকিৎসাও অসমাপ্ত। ডাক্তার সাহেব পরিষ্কার বলে দিয়েছিলেন, যদি দ্রুত সঠিক চিকিৎসা করানো না হয় তবে অবস্থা যে কোনো সময় ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে। সাগর জানত, এই ভাঙাচোরা জিনিস কুড়িয়ে সে তার মায়ের ওষুধের ন্যূনতম খরচও জোগাতে পারছে না। অনেক রাত এমন গেছে যখন মা নিজের ওষুধের জন্য রাখা টাকা দিয়ে তাকে খাবার কিনে খাইয়ে দিয়েছেন। ময়দানে একে একে নামজাদা কুস্তিগিররা নামছিল। কেউ গায়ের শক্তি প্রয়োগ করছিল, কেউ বা কৌশলে দড়ি পরানোর চেষ্টা করছিল। কিন্তু প্রতিবার ফলাফল একই হচ্ছিল, ষাঁড় তাকে শিং দিয়ে উড়িয়ে দিচ্ছিল অথবা নির্মমভাবে মাটিতে আছড়ে ফেলছিল। ভিড় করা মানুষগুলো প্রথমে এসব দেখে হাসছিল, তারপর পরিস্থিতি দেখে ধীরে ধীরে তারা ভয় পেয়ে যাচ্ছিল। সাগর সব দৃশ্য খুব মন দিয়ে পর্যবেক্ষণ করছিল। ষাঁড়ের চালচলন কেমন, তার থামার ভঙ্গিটি ঠিক কী রকম এবং তার শ্বাস প্রশ্বাসের গতি প্রকৃতি কী। এই সময়ে তার পরলোকগত বাবার কথা খুব মনে পড়ছিল। তার বাবা এখন এই পৃথিবীতে নেই, কিন্তু এককালে বামে বুনো পশুদের সামলানোর জন্য তিনি বিখ্যাত ছিলেন। তিনি সবসময় বলতেন, পশুকে গায়ের জোরে হারানোর প্রয়োজন নেই, বরং তাকে ভেতর থেকে বুঝতে হয়। সাগরের হাতের মুঠি নিজে থেকেই শক্ত হয়ে গেল। সে সাহসে ভর করে ময়দানের দিকে পা বাড়াল। মানুষ তাকে এভাবে এগিয়ে যেতে দেখে হো হো করে হেসে উঠল। কেউ কেউ টিপ্পুনি কাটল, আরে এ তো সেই টোকাই ছেলেটা। একজন চেঁচিয়ে বলল, পালিয়ে যায় এখান থেকে, ষাঁড় তোকে আস্ত পিষে ফেলবে। সাগর এসব কথায় কান না দিয়ে সরাসরি ষাঁড়ের মালিক চৌধুরী সাহেবের সামনে গিয়ে পৌঁছল। ধীর কিন্তু স্পষ্ট স্বরে সে বলল, আমাকে একবার সুযোগ দিন। মালিক তাকে তাচ্ছিল্যের সাথে উপর থেকে নিচ পর্যন্ত পরখ করল। গায়ে ছেঁড়া জামা, নোংরা কাদামাখা পা, কাঁধে জীর্ণ বস্তা। মালিক উপহাসের হাসি হেসে বলে উঠল, তুই পারবি? যদি তুই এই ষাঁড়কে সত্যিই কাবু করতে পারিস তবে আমি তোকে 10 কোটি দেব। উপস্থিত ভিড় অট্টহাসিতে ফেটে পড়ল। সাগর পাল্টা কিছু বলল না, তার চোখে তখন কোনো ভয় ছিল না, ছিল শুধু এক জেদ। আর এখান থেকেই শুরু হতে যাচ্ছিল এমন এক অভাবনীয় গল্প যা রূপগঞ্জ গ্রাম কখনো ভুলতে পারবে না। ময়দানে হঠাৎ এক পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। যে বিদ্রুপের হাসি কিছুক্ষণ আগে শোনা যাচ্ছিল তা এখন একবারে স্থিমিত হয়ে এলো। সাগর ভেতরে যাওয়ার অনুমতি পেয়ে গিয়েছিল। মানুষ এখনও মনে মনে বিশ্বাস করতে পারছিল না যে এক 15 বছরের জীর্ণ ছেলে সেই ভয়ঙ্কর ষাঁড়ের সামনে দাঁড়াতে যাচ্ছে যে বড় বড় পেশিবহুল কুস্তিগিরদের ধুলো খাইয়ে দিয়েছে। সাগর তার কাঁধের বস্তা একপাশে নামিয়ে রাখল, তার খালি পা মাটির সংস্পর্শে এলো। সে একটি দীর্ঘ ও গভীর শ্বাস নিল। ভিড় থেকে বিড়বিড় করার আওয়াজ আসতে লাগল, ছেলেটা নির্ঘাত মরে যাবে, একে কেউ আগে থেকে আটকালো না কেন? চৌধুরী সাহেব কি পাগল হয়ে গেছেন? কিন্তু সাগরের ধ্যান ছিল সম্পূর্ণ অন্য কোথাও। তার কানে লোকজনের শোরগোল নয়, বরং অসুস্থ মায়ের যন্ত্রণাদায়ক কাশির শব্দ বাজছিল। তার মনে পড়ছিল সেই রাতের কথা যখন মা ব্যথায় ছটফট করছিল, সেই সকালের কথা যখন মা নিজের কষ্টের কথা লুকিয়ে বলেছিল, আজ আর ওষুধ নিস না বাবা, টাকাগুলো বাঁচিয়ে রাখ।
ষাঁড়টি হঠাৎ সজোরে মাটিতে পা আছড়াল। প্রচুর ধুলো উড়ল চারিদিকে। তার নাসারন্ধ্র দিয়ে গরম ভাব বেরোতে লাগল। সে মোটা দড়ি দিয়ে বাঁধা ছিল ঠিকই, কিন্তু তার ভেতরের অস্থিরতা স্পষ্ট বোঝা যাচ্ছিল। সাগর মাঝপথে থামল। সে সরাসরি ষাঁড়ের চোখের দিকে তাকাল না। তার বাবার সেই পরম শিক্ষা মনে ছিল, পশুর চোখে সরাসরি নজর দেওয়া মানে তাকে যুদ্ধের চ্যালেঞ্জ করা। সে ধীরে ধীরে এগিয়ে গেল। সে দৌড়ল না কিংবা হঠাৎ ঝাঁপিয়েও পড়ল না, শুধু স্বাভাবিক ছন্দ নিয়ে হাঁটতে লাগল। ষাঁড়টি হঠাৎ একটি হ্যাঁচকা ঝটকা মারল। দড়ির টান পড়ল প্রচণ্ড। ভিড় থেকে আতঙ্কিত চিৎকার এলো, কিন্তু সাগর অবিচলভাবে সেখানেই দাঁড়িয়েছিল। তার হাঁটু হালকা কাঁপছিল ঠিকই, কিন্তু তার সামনের দিকে এগিয়ে যাওয়া পা থামেনি। প্রথম আক্রমণটি হলো অত্যন্ত তীব্র। ষাঁড় তার শক্তিশালী মাথা নিচু করে সরাসরি সাগরের দিকে তেড়ে এলো। উপস্থিত সবার মনে হলো এবার বুঝি কিশোরের আয়ু শেষ। সাগর ক্ষিপ্র গতিতে এক ঝটকায় পাশে সরে গেল। তার মুখে ধুলো লাগল, হাতের কনুই ছড়ে গেল। মানুষ চিৎকার করে বলতে শুরু করল, এখন আরও উঠতে পারবে না। কিন্তু সাগর আবার উঠল, খুব ধীরে ধীরে এবং নিঃশব্দে। এবার ষাঁড়টি অবাক হয়ে থমকে গেল। সে তার জীবনে প্রথমবার এমন কাউকে দেখল যে মাটিতে পড়ে গিয়েও ভয়ে পিছিয়ে যায়নি। সাগর এবার নিজের ও পশুর মধ্যকার দূরত্ব আরও কমালো। সে শারীরিক শক্তি প্রয়োগ করল না, শুধু ষাঁড়ের প্রতিটি চালের সাথে নিজের শরীরকে মানিয়ে নিল। আবারও ষাঁড় লাফালো। এবার সাগর তার খুব কাছাকাছি ছিল। সে শিং ধরতে গেল না, বরং সরাসরি ষাঁড়ের শরীরের সাথে মিশে গেল। সাগরের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল। তার ধরাটি মোটেও দুর্বল ছিল না, তবে তা কঠোরও ছিল না। যেন সে লড়াই করছে না, কেবল একটি অবাধ্য শিশুকে আগলে রেখেছে। মিনিটের পর মিনিট কাটতে লাগল। ধীরে ধীরে ষাঁড়ের উন্মাদ শক্তি কমতে লাগল। তার প্রতিটি চাল ভারী হয়ে এলো। সাগর ঠিক সেই উপযুক্ত মুহূর্তটির অপেক্ষায় ছিল। সে অত্যন্ত হালকাভাবে নিজের শরীরের চাপ পরিবর্তন করল। নিজের হাতের ধরাটি সঠিক ও কার্যকর জায়গায় লাগালো। এতে কোনো বাড়তি জোর বা হিংসা ছিল না। হঠাৎ দেখা গেল ষাঁড়ের দুই হাঁটু ভেঙে গেল। সে নিস্তেজ হয়ে মাটিতে বসে পড়ল। পুরো ময়দান তখন এক নিথর স্তব্ধতায় আচ্ছন্ন। তারপর হঠাৎ ভিড়ের ভেতর থেকে কেউ একজন চিৎকার করল, বসে গেছে, ষাঁড়টা সত্যি বসে গেছে। সাগর সেখানেই শান্তভাবে দাঁড়িয়েছিল। সে হাঁপাচ্ছিল, সারা শরীর ধুলো মাখা। কিন্তু এখন কেউ তাকে সেই তুচ্ছ টোকাই ছেলে হিসেবে দেখছিল না। এখন সবাই একটি ধ্রুব সত্য বুঝতে পেরেছিল, এই ছেলেটি সাধারণ কেউ নয়, আর জানত এখনও তার জীবনের আসল লড়াই বাকি ছিল। কিছুক্ষণ ময়দানে আর কোনো উচ্চবাচ্য ছিল না, যেন সবার শ্বাসপ্রশ্বাস একসাথে থমকে গেছে। তারপর হঠাৎ প্রবল শোরগোল শুরু হলো। চারপাশ থেকে তালি, আনন্দধ্বনি আর শীষ ভেসে এলো। মানুষ একে অপরকে ধাক্কা দিয়ে একদম সামনে আসতে লাগলো তাকে দেখার জন্য। মানুষেরা বলাবলি করছিল, দেখ, ময়লা কুড়ানো ছেলেটি অবিশ্বাস্য কাজ করে দেখিয়েছে। আরে, এ তো সাক্ষাৎ অলৌকিক ব্যাপার। সাগর সেখানেই স্থির হয়ে দাঁড়িয়েছিল। ষাঁড়টি এখন সম্পূর্ণ শান্ত ছিল, তার মাথা নিচু করে বসা। সাগর ধীরে ধীরে তার ঘাড়ে হাত দিয়ে চাপড়ে দিল। তার অন্তরে জয়ের কোনো আস্ফালন বা অহংকার ছিল না, ছিল শুধু এক পরম প্রশান্তি। চৌধুরী সাহেব সামনে এগিয়ে এলেন। তার মুখে তখন চরম অবাক হবার ছাপ স্পষ্ট। এ সেই মানুষটি যে রাগের মাথায় এবং তাচ্ছিল্য করে 10 কোটি টাকার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছিল। এখন তার গলার স্বর ভারী হয়ে এলো। উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে সে বলল, এই ছেলেটি আজ ষাঁড় কাবু করেছে। ভিড় আবার গর্জে উঠল, চৌধুরী সাহেব, পুরস্কার দিন, 10 কোটি টাকা দিন। সাগরের হৃৎপিণ্ড তখন জোরে ধরফর করতে লাগল। তার মাথায় শুধু হাসপাতালের সেই বিবর্ণ সাদা দেয়ালগুলো ঘুরছিল। তার কানে ভাসছিল ডাক্তারের সেই সতর্ক বাণী, চিকিৎসা অতি জরুরি। মালিক সাগরকে নিজের কাছে ডাকল। তিনি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সাগর জানালো, আমার নাম সাগর। বয়স 15 বছর শুনেই উপস্থিত কিছু প্রভাবশালী মানুষ একে অপরের দিকে অর্থপূর্ণভাবে তাকাতে লাগল। মালিকের চেহারার ভাব হঠাৎ বদলে গেল। সে গলা পরিষ্কার করে চড়া সুরে বলল, দেখ সাগর, তুই আজ দারুণ কাজ করেছিস, এতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এই পুরস্কারের কথাটি এত সহজ নয়। সাগরের বুকের ধরফরানি যেন আরও বেড়ে গেল। সে ভীত স্বরে জিজ্ঞাসা করল, কেন? মালিক বললেন, তুই একজন নাবালক, তোর হাতে আইনত এত বড় অঙ্কের টাকা সরাসরি দেওয়া যাবে না। তিনি কথা শেষ না করেই থেমে গেলেন। ভিড়ের মধ্যে তখনই ফিসফাস ও সমালোচনা ছড়িয়ে পড়ল।
কেউ কেউ প্রতিবাদ করে বলল, এটা কেমন কথা, জয় তো ওরই হয়েছে, তবে টাকা কেন পাবে না? সাগরের গলা শুকিয়ে এলো। সে কোনো রকমের সাহস সঞ্চয় করে বলল, আমার পুরো 10 কোটি টাকার প্রয়োজন নেই। তার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। সাগর নিজের গলা কাঁপিয়ে আবার বলল, আপনারা আমাকে শুধু ততটুকু অর্থ দিন যাতে আমার অসুস্থ মায়ের চিকিৎসাটুকু অন্তত ঠিকমতো হয়ে যায়। পুরো ময়দান আবার একদম শান্ত হয়ে গেল। এখন আর মানুষের মধ্যে কোনো হাসি ছিল না, ছিল না কোনো উপহাস। মালিক সাগরকে গভীরভাবে দেখল। জীবনের প্রথমবার সে তাকে একজন তুচ্ছ পথশিশু নয়, বরং একজন মানুষ হিসেবে দেখল। তিনি জিজ্ঞেস করলেন, তোর মা কি সত্যিই খুব অসুস্থ? সাগর আর্তস্বরে বলল, আমি পথে পথে ময়লা কুড়াই, আমার কাছে চিকিৎসা করার মতো টাকা নেই। কিছুক্ষণ সেখানে কেউ কোনো কথা বলল না। তারপর চৌধুরী সাহেব বললেন, আমাকে একটু ভাবার সময় দে। সাগরের মন যেন নিমেষেই ভেঙে গেল। তার মনে হলো হয়তো দীর্ঘ পরিশ্রমের পর সব কিছু এখানেই বিফলে যাবে। সে মাথা নিচু করে চুপচাপ সেই মাঠ থেকে বেরিয়ে গেল। সাগর সরাসরি নিজের বস্তির জীর্ণ ঘরের দিকে হাঁটা দিল। সেখানে ভেতরে তার মা শুয়েছিল। শ্বাস অত্যন্ত ভারী, চোখ দুটো আধবোঝা। সাগর তার মায়ের পাশে গিয়ে বসল। পরম মমতায় মায়ের শীর্ণ হাতটি ধরল। আমি জিতে গেছি মা, সে অত্যন্ত ধীরে ফিসফাস করে বলল। মায়ের চোখ মুহূর্তের জন্য খুলল। মুখে এক চিলতে দুর্বল হাসি ফুটে এলো। মা বলল, আমি জানতাম তুই পারবি, তোর বাবার সাহস তোর রক্তে আছে। সাগরের চোখ থেকে টপ টপ করে নোনা জল ঝরল। সে আর কিছু বলল না, শুধু মায়ের হাত শক্ত করে ধরে বসে রইল। সে জানত না আগামীকাল সূর্য উঠলে কি হবে, সে আদৌ টাকা পাবে কিনা বা মায়ের চিকিৎসা হবে কিনা। কিন্তু একটি বিষয় তার কাছে পরিষ্কার ছিল, সে আর কখনো জীবনযুদ্ধ থেকে পিছিয়ে যাবে না। কারণ সে শুধু ওই ষাঁড়কে নয়, বরং নিজের প্রতিকূল ভাগ্যকেও আজ মুঠোবন্দি করে ফেলেছিল। পরের দিন খুব ভোরে সাগরের ঘুম ভেঙে গেল। দুশ্চিন্তায় রাতে সে ঠিকমতো ঘুমাতে পারেনি। বারবার একই অমীমাংসিত প্রশ্ন তার মাথায় ঘুরছিল। যদি চৌধুরী সাহেব টাকা না দেন তবে মায়ের কি হবে? মা তখনও ঘুমাচ্ছিল। তার শ্বাস ভারী ছিল, তবে রাতের চেয়ে সামান্য একটু ভালো বোধ হচ্ছিল। সাগর কোনো শব্দ না করে বাইরে বেরিয়ে এলো। আজ আবার তাকে ময়দানে তলব করা হয়েছিল। যখন সে সেখানে পৌঁছাল, দেখল পুরো পরিবেশ বদলে গিয়েছে। গতকালের মতো লোকে লোকারণ্য বা হুল্লোড় ছিল না। আজ মানুষ সংখ্যায় কম ছিল, কিন্তু সবার চেহারা ছিল অত্যন্ত গম্ভীর। চৌধুরী সাহেব একটি গদিতে বসেছিলেন। তার পাশে 2-3 জন লোক বিভিন্ন নথিপত্র দেখছিল। সাগরকে দেখেই তিনি ইশারায় কাছে ডাকলেন। মালিক সরাসরি বললেন, সাগর, আমরা নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি। সাগরের শ্বাস যেন এক মুহূর্তের জন্য আটকে গেল। তার হাত নিজের অজান্তেই মুঠি হয়ে গেল। তোর এই অসাধ্য জয়ের ওপর আমাদের কোনো প্রশ্ন নেই, মালিক গম্ভীরভাবে বলে চললেন। তুই ষাঁড় কাবু করেছিস, এবং সেটি কোনো পশুকে আঘাত না করেই। সাগর শুধু মাথা নিচু করল। তার জন্য এই স্বীকৃতিটুকুই যেন অনেক ছিল। চৌধুরী সাহেব আরও বললেন, 10 কোটি টাকা আইনত সরাসরি তোর হাতে তুলে দেওয়া সম্ভব না হলেও তোর মায়ের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার আমাদের পক্ষ থেকে বহন করা হবে। সাগর এক মুহূর্তেও চিন্তা না করে তৎক্ষণাৎ বলল, আমার এতেই মঞ্জুর। সেই মুহূর্তটিতে সাগরের কাছে বিশাল অঙ্কের টাকার চেয়েও বড় একটি অর্থ ছিল, তা হলো তার মায়ের প্রতিটি প্রশ্বাস। সেই দিনই গ্রামে একটি বড় বিলাসবহুল গাড়ি এলো। সাগর জীবনে প্রথমবার তার মাকে 4 চাকার গাড়িতে বসালো। মা শুরুতে খুব ভয় পেয়ে গিয়েছিল। সে সাগরের হাতটি অত্যন্ত শক্ত করে ধরে রেখেছিল। ভয় পাস না মা, সাগর সাহস দিয়ে বলল, এবার আমাদের সব কষ্ট শেষ হতে চলেছে, সব ঠিক হয়ে যাবে। জেলা শহরে বড় হাসপাতালে পৌঁছে সাগর কিছুটা ঘাবড়ে গেল। এত বড় ইমারত, চারদিকে ঝকঝকে সাদা আলো আর আধুনিক যন্ত্রপাতির শব্দ। মাকে স্ট্রেচারে করে ভেতরে নিয়ে যাওয়া হলো। সাগর একাকী বাইরে কাঠের বেঞ্চে বসে রইল। প্রথমবার তার মনে হলো আসল উন্মত্ত ষাঁড় বাইরের ময়দানে নয়, বরং ভেতরের উৎকণ্ঠার মধ্যে আছে। ঘণ্টার পর ঘণ্টা কাটতে লাগল। প্রতিবার অপারেশন থিয়েটারের দরজা খুললে সাগরের বুক কেঁপে উঠত। তার বাবার সেই অমোঘ কথাটি মনে পড়ল, সাহসের আসল পরিচয় হল ধৈর্য নিয়ে অপেক্ষা করা। অবশেষে চিকিৎসক বাইরে এলেন। সাগর তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে ডাক্তারের সামনে গিয়ে দাঁড়াল। অপারেশন করতে হবে,
ডাক্তার সাহেব গম্ভীরভাবে বললেন, অবস্থা আশঙ্কাজনক ঠিকই, কিন্তু আশা আছে। সাগর সম্মতি দিয়ে মাথা নাড়ল। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল, কিন্তু গলা একবারও কাঁপল না। অপারেশন শুরু হলো। সাগর হাসপাতালের ঠান্ডা মেঝের এক কোণে বসে পড়ল। হাত জোর করে সে প্রার্থনা করতে লাগল। আজ প্রথমবার সে সৃষ্টিকর্তার কাছে নিজের জন্য নয়, মায়ের জীবনের জন্য কিছু চাইল। কয়েক দীর্ঘ ঘণ্টা পর দরজা খুলল। ডাক্তার হাস্যমুখে বাইরে এলেন। অপারেশন সফল হয়েছে, তিনি বললেন। সাগর সেখানেই বসে পড়ল, যেন তার শরীরের সব শক্তি ফুরিয়ে গেছে। তার চোখ দিয়ে তখনও জল পড়ছিল, কিন্তু তা ভয়ের ছিল না, বরং পরম স্বস্তির ছিল। কিছুক্ষণ পর তাকে মায়ের কাছে কেবিনে নিয়ে যাওয়া হলো। মা তখনও অচেতন ছিল, কিন্তু তার চেহারা ছিল অত্যন্ত শান্ত। সাগর তার হাতটি আলতো করে ধরল। আমি এখানেই আছি মা, সে ধীরে বলল। সেই মুহূর্তে সাগর জেনে গিয়েছিল সে শুধু ময়দানে ষাঁড় জিতে আসেনি, সে আজ জীবন নামক যুদ্ধে জয়লাভ করে এনেছে। আর তার এই উত্তরণের গল্পের মোড় এখনও শেষ হয়নি। হাসপাতালের জানালা দিয়ে ভোরের নরম রোদ ভেতরে আসছিল। সাগর চেয়ারে বসে একদৃষ্টিতে মাকে দেখছিল। হার্ট মনিটরের ধীর শব্দ এখন আর তার কাছে ভয়ের মনে হচ্ছিল না। প্রতিটি বিট তার কানে এক একটি আশার বাণী হয়ে বাজছিল। মায়ের চোখ ধীরে ধীরে উন্মিলিত হল। সাগর সঙ্গে সঙ্গে তটস্থ হয়ে উঠে দাঁড়াল। মা, তার গলা আবেগে বুঝে এলো। মা তাকে দেখল। অত্যন্ত দুর্বল এক মায়া ভরা হাসি এলো মায়ের মুখে। আমি এখানেই আছি বাবা, মা বলল। সাগরের চোখ থেকে আবার আনন্দাশ্রু ঝরতে লাগল। সে বলল, হ্যাঁ মা, আপনি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ ঠিক হয়ে যাবেন। ডাক্তাররা জানালেন চিকিৎসা দীর্ঘমেয়াদী হবে, ওষুধ, সঠিক যত্ন এবং সময় লাগবে, কিন্তু অন্তত প্রাণের বিপদ কেটে গিয়েছিল। কিছুদিন পর সেই চৌধুরী সাহেব নিজে হাসপাতালে এলেন। এবার তার চোখে মুখে কোনো দম্ভ বা অহংকার ছিল না, ছিল সাগরের প্রতি অকৃত্রিম সম্মান। সাগর, তিনি বললেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তোর মায়ের চিকিৎসার পর তোদের থাকার জন্য গ্রামে একটি নতুন পাকা বাড়িও করে দেওয়া হবে। সাগর নিথর হয়ে গেল। সে বুঝতে পারল না এই মহানুভবতার বদলে কি বলবে। তোর মতো ছেলের ওই জীর্ণ বস্তিতে থাকা এখন আর শোভা পায় না, মালিক আবার বললেন। তুই যা অবিশ্বাস্য সাহসিকতা দেখিয়েছিস তা যে কোনো মূল্যের চেয়ে অনেক বড়। সাগর প্রথমবার নিজের আবেগ ধরে রাখতে না পেরে মন খুলে কেঁদে ফেলল। সে কখনো সুউচ্চ প্রাসাদের স্বপ্ন দেখেনি, শুধু মাকে সুস্থ দেখার স্বপ্ন দেখেছিল। কয়েক সপ্তাহ পর মা হাসপাতাল থেকে ছুটি পেল। সে এখন নিজের পায়ে ধীর গতিতে হাঁটতে পারছিল। সাগর মাকে নতুন বাড়িতে নিয়ে এলো। বাড়িটি ছোট হলেও ছিল মজবুত। এর ছাদ দিয়ে বৃষ্টির জল পড়ত না, দেয়ালগুলো ছিল সুরক্ষিত। মা ঘরের ভেতরে পা রেখেই আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলল। সে কাপা গলায় জিজ্ঞেস করল, সাগর, এটি কি স্বপ্ন? সাগর হাসি মুখে উত্তর দিল, না মা, এটি আপনার আশীর্বাদ আর পরিশ্রমের ফল। সাগর আর কখনো পথে ময়লা কোড়াতে গেল না। সে এখন এলাকার এক অভিজ্ঞ কারিগরের অধীনে কাজ শিখতে লাগল। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করত আর রাতে পরম মমতায় মায়ের সেবা করত। গ্রামের মানুষের দৃষ্টিভঙ্গিও আমূল বদলে গিয়েছিল। যারা আগে সাগরকে দেখে মুখ ফিরিয়ে নিত, তারা এখন শ্রদ্ধার সাথে তার নাম ধরে ডাকত। কিন্তু সাগর আগের মতোই বিনয়ী ও শান্ত থাকল। এক বিকেলে সে তার নতুন বাড়ির বাইরে বসে অনন্ত আকাশের দিকে তাকিয়েছিল। তার মৃত বাবার স্মৃতি তার মনে পড়ল। দেখেছেন বাবা, সে আপন মনে বলল, আমি সেদিন ভয় পাইনি। তার কাছে এখন 10 কোটি টাকা কেবল একটি কাল্পনিক অঙ্ক ছিল না, তা ছিল সামাজিক মর্যাদা, মানুষের ভরসা এবং এক নতুন জীবনের সূচনা। কিন্তু জীবন তাকে আরও কিছু শেখাতে বাকি রেখেছিল। নতুন বাড়িতে আসার কয়েক মাস কেটে গেছে। সাগর প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠত, মায়ের জন্য যত্ন করে চা বানাতো, সময় মতো ওষুধ দিত এবং তারপর উপার্জনের কাজে বেরিয়ে যেত। কাজ বড় কিছু ছিল না ঠিকই, কিন্তু তাতে আত্মসম্মান ছিল। সে একজন প্রবীণ কাঠমিস্ত্রির সহকারী হিসেবে নিজেকে গড়ে তুলছিল। কাঠ কাটা, নকশা করা আর ঘাম ঝরানো পরিশ্রম তার ভালো লাগত। এটি ওই আগের ময়লা কুড়ানোর জীবনের চেয়ে অনেক বেশি সম্মানের ছিল। মা এখন নতুন বাড়িতে একা বোধ করত না। পাড়ার প্রতিবেশীরা আসত, গল্পগুজব করত, ঘরে আবার হাসির কলরব ফিরে এসেছিল। কিন্তু গ্রামের সব উন্নতি সবার চোখে সয় না। একদিন দুপুরে সাগর কাজ সেরে বাড়ি ফিরছিল। তখনই পথে কিছু পরিচিত মুখ তাকে ঘিরে ধরল। তারা সেই ছেলেরা যাদের সাথে সাগর আগে পথে পথে ঘুরত। তাদের চোখে ছিল অনেক না বলা প্রশ্ন এবং তীব্র হিংসা। আরে সাগর, এখন তো তুই বড় সাহেব হয়ে গেছিস? সাগর থমকে দাঁড়ালো। এমন কিছু না ভাই, সে খুব শান্ত স্বরে বলল। অন্যজন হাসল। চৌধুরী সাহেবের কাছ থেকে তো অনেক টাকা হাতিয়ে নিয়েছিস, এখন আমাদের মতো গরিবদের চিনতেও বুঝি তোর শরম লাগে? সাগরের খুব খারাপ লাগলো, কিন্তু সে রাগে উত্তেজিত হলো না।
সে শুধু মৃদু স্বরে বলল, আমি আজও তোমাদের সেই বন্ধুই আছি। কিন্তু কুৎসা রটনা সেখানেই থেমে থাকল না। পরবর্তী কয়েকদিনে গ্রামে নানা আজে বাজে কথা ছড়াতে লাগল। কিছু ঈর্ষাপরায়ণ মানুষ বলতে লাগল, আরে ও তো কপাল গুনে জিতে গেছে, বাচ্চা ছেলে ছিল বলে মালিক দয়া দেখিয়েছেন, না হলে ওর আবার কিসের যোগ্যতা। এই বিষাক্ত কথাগুলো সাগরের কানে বারবার পৌঁছল। মাও এসব শুনে খুব কষ্ট পাচ্ছিলেন। একদিন মা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা, মানুষের কুকথায় কান দিস না। সাগর মুখে মাথা নাড়ল ঠিকই, কিন্তু তার মনের গহীনে কিছু একটা ভাঙছিল। সে বুনো ষাঁড়কে কাবু করতে পেরেছিল ঠিকই, কিন্তু মানুষের কুৎসিত চিন্তাকে নিয়ন্ত্রণ করার সাধ্য তার ছিল না। এরই মাঝে গ্রামে আবার এক নতুন বিপদ দেখা দিল। পার্শ্ববর্তী গ্রাম থেকে একটি অত্যন্ত হিংস্র ষাঁড় লোকালয়ে ঢুকে পড়ল। সেটি ক্ষেতের পর ক্ষেত নষ্ট করছিল। পুরো গ্রামের মানুষ প্রাণ ভয়ে সিটিয়ে গিয়েছিল। পঞ্চায়েতের সালিশ বসল এবং অবধারিতভাবেই সাগরের নাম প্রস্তাব করা হলো। কেউ বলল সে আবারও পারবে, কেউ নাক ছিটকে বলল গতবার ওর ভাগ্য ভালো ছিল। সাগর সব নীরবে শুনছিল। মা তার হাত শক্ত করে ধরল। বাবা, যাস না বাবা, এখন তো আমাদের অনেক কিছু হারানোর ভয় আছে। সাগর মায়ের চোখের দিকে তাকিয়ে দৃঢ়ভাবে বলল, মা, যদি আমি আজ না যাই তবে মানুষের ওই কথাগুলোই সত্যি হবে, আমাকে যেতেই হবে। পরের দিন খুব সকালে সাগর সেই বিশাল ক্ষেতের দিকে রওনা হলো। এবার কোনো ঘোষিত পুরস্কার ছিল না, ছিল না কোনো করতালির ভিড়, ছিল শুধু এক ভয়াবহ ভীতি। ওই ষাঁড়টি সত্যিই অত্যন্ত বিপজ্জনক ছিল। সেটি আগে থেকেই আহত ছিল এবং সে কারণে আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছিল। সাগর ঠিক সেটাই করল যা সে শিখেছিল: সীমাহীন ধৈর্য, গভীর বোধগম্যতা আর পশুর প্রতি বিন্দুমাত্র হিংসা না দেখানো। অনেক দীর্ঘ সময় ব্যয় করার পর অবশেষে সাগর সেই ষাঁড়টিকে কোনো ক্ষতি না করে জঙ্গলের দিকে ফিরিয়ে দিতে সক্ষম হল। যখন সাগর গ্রামে ফিরল, সমালোচক মানুষগুলো তখন পাথর হয়ে গিয়েছিল। এখন আর কারও মনে কোনো সন্দেহ বা প্রশ্ন ছিল না। মা তাকে কাছে টেনে জড়িয়ে ধরল। বাবা, আজ থেকে তুই শুধু আমাদের কপাল নোস, মা সগর্বে বলল। আজ থেকে তুই এই গ্রামের আসল সাহস। সাগর অনন্ত আকাশের দিকে তাকালো। সে অনুভব করতে পারল জীবনের আসল জয় একবার অর্জনে নয়, বরং তা বারবার প্রমাণ করার মধ্যে নিহিত। আর এখন সে যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত ছিল। সেই বুনো ষাঁড়ের ওই শ্বাসরুদ্ধকর ঘটনার পর রূপগঞ্জ গ্রামে এক স্থায়ী পরিবর্তন এলো। এখন সাগর যখন পথ দিয়ে হেঁটে যেত, মানুষ আর তাকে নিয়ে আড়ালে হাসত না। কেউ সম্মানে মাথা নোয়াত, কেউ শ্রদ্ধার সাথে কুশল বিনিময় করত। এই সম্মান সে কোনো টাকার বিনিময়ে কেনেনি, এটি ছিল তার অর্জিত বীরত্বের প্রতিদান। সাগর এখন কাঠমিস্ত্রির কাজে বেশ দক্ষ হয়ে উঠেছিল। শুকনো কাঠের সেই সুগন্ধ তার কাছে নেশার মতো লাগত। সে যত্ন করে দরজা বানাত, জানালার ফ্রেম জোড়া দিত। তার প্রতিটি কাজেই এক ধরনের শিল্প ও সততা ফুটে উঠত। তার ওস্তাদও খুব খুশি ছিলেন সাগরের কাজে। সাজবেলায় মা যখন উনুন জ্বালাত আর সাগর মায়ের সেই হাস্যোজ্জ্বল মুখটি দেখত, তখন তার মনে হতো সে জগতের শ্রেষ্ঠ ধনী। একদিন বিকেলে মা তাকে কাছে ডেকে বলল, সাগর, বাড়ি তো হলো, এখন তোর পড়াশোনার কি হবে? সাগর বিমূঢ় হয়ে গেল। পড়াশোনা শব্দটি সে কেবল দূর থেকে শুনে এসেছে, নিজের জন্য কখনো ভাবেনি। শিখতে চাইলে সময় কখনো শেষ হয়ে যায় না। মা তার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করল। পরের সপ্তাহে সাগর গ্রামের স্কুলে প্রধান শিক্ষকের কাছে গিয়ে দেখা করল। শিক্ষক তাকে দেখে বিস্মিত হলেন এবং বললেন, যদি সত্যি তোর মনের ইচ্ছে থাকে তবে পথ প্রশস্ত হবেই। সাগর দিনে কঠোর পরিশ্রম করত আর সন্ধ্যায় স্কুলে গিয়ে বই খাতা নিয়ে বসত। শরীরে ক্লান্তি থাকলেও তার মনে ছিল অপার আনন্দ। সমাজের কিছু মানুষ তখনও টিপ্পনি কাটত, ষাঁড় ধরার হিরো এখন হাতে বই নিয়েছে। সাগর এসব শুনেও না শোনার ভান করত। সে জীবন থেকে শিখেছিল যে মানুষের প্রতিটি অর্থহীন আওয়াজে জবাব দেওয়া জরুরি নয়। একদিন সেই চৌধুরী সাহেব আবার সাগরের বাড়িতে এলেন। এবার কোনো জাঁকজমক ছাড়াই তিনি সাগরের মায়ের হাতের চা খেলেন। সাগর, তিনি বললেন, তুই তোর সাহসের মর্যাদা ধরে রেখেছিস। আমি চাই তুই বড় কোনো সংস্থায় পশুদের বিজ্ঞানসম্মত সামলানোর প্রশিক্ষণ নিবি। সাগর মায়ের অনুমতির জন্য তাকালো। মা ইতিবাচকভাবে মাথা নাড়ল। সাগর বিনীতভাবে রাজি হল।
সেই রাতে সাগর অনেকক্ষণ ঘরের ছাদে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকল। তার মনে হলো জীবন আজ তাকে কেবল বেঁচে থাকার উপায় নয়, বরং বাঁচার মতো একটি লক্ষ্য দিয়েছে। সে বুঝতে পারল সেই জীর্ণ বস্তির ময়লা কুড়ানো ছেলেটি এখন আর কেবল একা নয়, সে গ্রামের অনেকের জন্য অনুপ্রেরণা। জীবনের প্রতিটি বাঁকে সে নিজের পরিচয় নতুন করে গড়ছে। মালিকের সহযোগিতায় সাগর পশুদের সঠিকভাবে সামলানোর উচ্চতর প্রশিক্ষণ নিতে শুরু করল। সেখানে কোনো বাহাবা বা ভিড় ছিল না, ছিল কেবল কঠোর পরিশ্রম আর শিক্ষা। সে শিখল যে প্রতিটি পশুর রাগের মূলে থাকে ভয়, আর প্রতিটি মানুষের সাহসের মূলে থাকে অপরিসীম ধৈর্য। ধীরে ধীরে আশেপাশের গ্রামগুলোতে সাগরের সুখ্যাতি ছড়িয়ে পড়ল। যেখানেই কোনো পশু অবাধ্য হতো, মানুষ সাগরকে ডাকত। সাগর যেত এবং পশুর গায়ে একটি আঁচড় না দিয়েই তাকে শান্ত করত। মানুষ এখন তাকে আদর করে পশুপ্রেমী সাগর বলে ডাকত। একদিন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে মঞ্চে সাগরের নাম ঘোষণা করা হলো। জীবনের প্রথমবার সে কোনো সম্মাননা নিতে মঞ্চে উঠল। তার পা কাঁপছিল ঠিকই, কিন্তু যখন সে দেখল তার মা প্রথম সারিতে বসে অশ্রু সজল চোখে হাসছেন, তখন সাগরের মনে হলো সেই 10 কোটি টাকা সে সেদিনই জিতে গিয়েছিল, যেদিন মায়ের চোখে ভয়ের বদলে এই পরম ভরসা ফিরে এসেছিল। ফেরার পথে মা জিজ্ঞেস করল, বাবা, সেদিন যদি তুই ভয় পেয়ে পিছিয়ে যেতিস? সাগর কিছুক্ষণ নীরব থেকে বলল, তাহলে হয়তো আমি শারীরিকভাবে বেঁচে থাকতাম মা, কিন্তু মানুষের মতো জীবন পেতাম না। সেদিন রাতেও সাগর আকাশের তারা দেখছিল। এই তারাগুলো একসময় সে বস্তির ঝুপড়ি থেকে দেখত। আজও তারাগুলো একই স্থানে আছে, কিন্তু আজ সাগরের দেখার চোখ বদলে গেছে। সে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করল তার অতীতের প্রতি। সাগর জানত তার গল্প হয়তো কোনো ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে না, কিন্তু যখনই কোনো অভাবী শিশু অভাবের বিরুদ্ধে লড়ার সাহস পাবে, সেখানেই সাগরের গল্পের সার্থকতা খুঁজে পাওয়া যাবে। 10 কোটির চেয়েও বড় এক জয় নিয়ে সাগর তার মাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। আমাদের এই অনুপ্রেরণামূলক গল্পটি যদি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে, তবে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এমন আরও জীবন ঘনিষ্ঠ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে গল্পটি শেয়ার করুন। কমেন্ট বক্সে আপনার নাম এবং আপনি কোন শহর থেকে আমাদের শুনছেন তা জানাতে ভুলবেন না। আপনার একটি মন্তব্যই আমাদের পরবর্তী গল্পের অনুপ্রেরণা হয়ে থাকবে। ধন্যবাদ।